আরআরবি এএলপির স্পেশাল জিকে পার্ট 1। রাজনীতির প্রেক্ষাপটে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বিচারের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি সঠিক? সেটি হলো 3, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক ন্যায় বিচারের সমন্বয় বন্টনমূলক ন্যায় বিচারকেই বোঝায়। তো ইম্পর্টেন্ট কিছু কি পয়েন্টস ন্যায় বিচার। নাম্বার 1, প্রস্তাবনা ন্যায় বিচার শব্দটি 3টি স্বতন্ত্র রূপকে অন্তর্ভুক্ত করে: সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, যা মৌলিক অধিকার এবং নির্দেশকমূলক নীতির বিবৃতির বিভিন্ন বিধানের মাধ্যমে আমরা সুরক্ষিত। সুতরাং বিবৃতি 1টাও সঠিক। 2 নম্বর পয়েন্ট, সামাজিক ন্যায় বিচার বলতে সামাজিক শ্রেণী, বর্ণ, জাতি, ধর্ম, লিঙ্গ প্রভৃতি ইত্যাদির উপর ভিত্তি করে আমরা কোনো সামাজিক বৈষম্য ছাড়া সকল নাগরিকের সমান ব্যবস্থাকে বোঝায়। এর অর্থ হলো সামাজিক কোনো বিশেষ অংশের জন্য সুযোগ সুবিধার জন্য অনুপস্থিত বাড়ানো এবং অনগ্রসর শ্রেণী এসসি, এসটি এবং ওবিসি এবং মহিলাদের অবস্থার উন্নতি। 3, অর্থনৈতিক ন্যায় বিচার অর্থনৈতিক কারণের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্যহীনতাকে বোঝায়। এটি সম্পদ, আয় এবং সম্পত্তির উজ্জ্বল বৈষম্য দূরীকরণের সাথে সম্পর্কিত। 4, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক ন্যায় বিচারের সংশ্লেষণ বোঝায় এবং বন্টনমূলক ন্যায় বিচার নামে পরিচিত। এই বিবৃতি 3ও সঠিক। 5, রাজনৈতিক ন্যায় বিচার বলতে বোঝায় যে সকল নাগরিকদের সমান রাজনৈতিক অধিকার, সকল রাজনৈতিক পদে সমান প্রবেশাধিকার এবং সরকারের সমান মতামত থাকা উচিত। 6, ন্যায় বিচারের আদর্শ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক রুশ বিপ্লব 1917 থেকেই ভারতে নেওয়া হয়েছে। সুতরাং এই বিবৃতি 2টা সঠিক। তারপর হচ্ছে তোমার 8 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বিচার বিশেষভাবে সকল নাগরিকদের মধ্যে সম্পদের সমান বন্টনের উপর আলোকপাত করে না। যদিও সংবিধানে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের বিধান রয়েছে, তবে এর অর্থ সম্পদের নিরঙ্কুশ সমান বন্টন নয়। পরবর্তীতে এর লক্ষ্য অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা, সমস্ত নাগরিকদের জন্য তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সুযোগ প্রদান করা। এত বিবৃতি 4টা সঠিক নয়। ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে প্রস্তাবনার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নাম্বার 1, প্রস্তাবনা শব্দটি সংবিধানের সূচনা বা ভূমিকাকে বোঝায়। এতে সংবিধানের সারাংশ বা সারমর্ম রয়েছে। 2, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে বাস্তব এবং প্রস্তাব উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পণ্ডিত নেহরু এই প্রণীত এবং বাস্তবায়িত হয়েছে এবং গণপরিষদে গৃহীত হয়েছে। 3 নম্বর, এটি 42তম সাংবিধানিক সংশোধনী আইন, যেটা 1976 দ্বারা সংশোধন করা হয়েছে, যা 3টি নতুন শব্দ যুক্ত হয়েছে: একটা সমাজতান্ত্রিক, একটা ধর্মনিরপেক্ষ, একটা হচ্ছে অখণ্ডতা। নেক্সট কোশ্চেন্স। আর 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় নির্বাহীর বিধান রয়েছে? সেটা হচ্ছে অংশ 5। ইম্পর্টেন্ট কি পয়েন্টস। 1, ভারতের সংবিধানের কেন্দ্রীয় কার্যনির্বাহী অংশ 5ম অংশে আচ্ছাদিত। 2 নম্বর, ধারা 52 থেকে 151 পর্যন্ত এই অংশটি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ, ভারতের অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার, অডিটর জেনারেল এবং ভারতের কেন্দ্রীয় সরকারের অন্যান্য নির্বাহী কার্যভূমিকা ক্ষমতাগুলি তুলে ধরে এবং এই পদগুলির পরিষেবার সত্ত্বগুলির মধ্যে এই প্রক্রিয়াগুলির বিবরণ দেয়। অ্যাডিশনাল ইনফরমেশন। 1, রাষ্ট্রপতি। ধারা হচ্ছে তোমার 52 থেকে 62। রাষ্ট্রপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী প্রধান এবং ভারতের প্রথম নাগরিক। এই নিবন্ধগুলি নির্বাচন, যোগ্যতা, পদের মেয়াদ, শপথ, রাষ্ট্রপতি পদের শর্তাবলী এবং অভিশংসনের ক্ষেত্রে এই প্রক্রিয়া বর্ণনা করে। উপরাষ্ট্রপতি ধারা হচ্ছে 63 থেকে 71। সংবিধানের একজন উপরাষ্ট্রপতির জন্য বিধান করে এবং তাদের নির্বাচন পদ্ধতি, তাদের ভূমিকা, বিশেষ করে রাজ্যসভার পদাধিকার বলে এবং পদ থেকে অপসারণের প্রক্রিয়ার রূপরেখা দেয়। 3, প্রধানমন্ত্রী সাথে মন্ত্রিপরিষদের প্রধান। ধারা 74 থেকে 75। ধারা 74, রাষ্ট্রপতিকে সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রিপরিষদ বাধ্যতামূলক করে। ধারা 75, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ দেয় এবং তাদের দায়িত্ব, অফিসের শপথ এবং ইত্যাদির বিশদে বিবরণ দেয়। তারপরে হচ্ছে তোমার 4 নম্বর, অ্যাটর্নি জেনারেল। ধারা 76, অ্যাটর্নি জেনারেল হলেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং ধারা 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেলের যোগ্যতা এবং নিয়োগ, দায়িত্ব এবং অধিকারের রূপরেখা দেয়। 5, নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেল। সেটা হচ্ছে কি ধারা 148 থেকে 151। স্যাজ ভারতের একত্রিত তহবিল থেকে সমস্ত ব্যয় নিরীক্ষ হয়। স্যাজের অফিস, নিয়োগ, অপসারণ, দায়িত্ব সম্পর্কে বিশদ বিবরণ থেকে এখান থেকেই পাওয়া যায়। চিন্তা করার জন্য পয়েন্ট হচ্ছে: 1, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নেওয়ার ক্ষমতা রয়েছে, ধারা 143। 2, উপরাষ্ট্রপতি
কোনো শূন্যের পদের সময় রাষ্ট্রপতি যখন তাদের দায়িত্ব পালনে অক্ষম হন তখন রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। ৩ নাম্বার, কেন্দ্রীয় সরকারের কাজকর্মে প্রধানমন্ত্রীর মুখ্য ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের পরামর্শে রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করেন। তারপর হচ্ছে তোমার 4 ধারা ৭৭ ভারতের রাষ্ট্রপতি কাজের পদ্ধতি নির্ধারণ করে, এদের রাষ্ট্রপতি নামে পরিচিত। অ্যাটর্নি জেনারেল সাংসদ সদস্য না হলেও এর কার্যক্রমে এই অংশগুলো অধিকার রাখেন এবং স্যারের রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করে যে তিনি এই রিপোর্টগুলি সংসদের উভয় কক্ষের সামনে রাখেন। নেক্সট কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন, সাম্প্রতিক ঐতিহাসিক নির্বাচনে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? সেটা হচ্ছে উইলিয়াম লাই। ইম্পর্টেন্ট কি পয়েন্টস হচ্ছে চীন একটি বিবৃতি জারি করে নির্বাচনের ফলাফলে জানিয়েছে যে তাইওয়ানের এখন চীনের এখন অংশ। নির্বাচনের ফলাফল বেজিংকে ক্ষুব্ধ করেছে, যে শক্তি প্রয়োগ অস্বীকার করেনি, তাই এটি সাম্প্রতিক মাসগুলিতে দ্বীপে 4 মাসের সামনে উপস্থিত থাকবে। 5 নাম্বার কোশ্চেন, ভারতের 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। ইম্পর্টেন্ট কি পয়েন্টস, উত্তরপ্রদেশ এটি একটি একাই 199 মিলিয়নের বেশি লোকের জনসংখ্যা, এটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যে পরিণত করছে। এরপরে রয়েছে মহারাষ্ট্র, 112 মিলিয়নের বেশি জনসংখ্যা, এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য। ভারতের 2011 সালের জনগণনা অনুসারে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সমস্ত ভারতীয় রাজ্যের মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি। এই দুটি রাজ্য মিলে ভারতের মোট জনসংখ্যা 25%-এর বেশি। অ্যাডিশনাল ইনফরমেশন, অরুণাচল প্রদেশ এবং মণিপুর ভারতের সর্বনিম্ন জনসংখ্যা রাজ্যগুলির মধ্যে একটি এবং তাদের সম্মিলিত জনসংখ্যা 3 মিলিয়নের কম। তাই একইভাবে বিহারের জনসংখ্যা প্রায় 104 মিলিয়ন, যা উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের উভয়ের চেয়ে কম। তাই উত্তরপ্রদেশে বিহার ভুল কারণ বিহার ভুল কারণ এটি মহারাষ্ট্রকে অন্তর্ভুক্ত করে না, যেখানে বিহারের চেয়ে বেশি জনসংখ্যা রয়েছে।